বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমাদের লাস্ট ক্লাসে আলোচনা হয়েছিল টিচক পর্যন্ত। টিচকের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল, ব্যালেন্সিং নিয়ে আলোচনা হয়েছিল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ টিচকের যে ঘরটা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাইছিলাম, এখানে কিছু লেখা আছে। এই লেখাগুলো তোমাদেরকে পড়তে বলেছিলাম। তো এরপরে এই যে এখানে যে কাজটা দেখা যাচ্ছে এটা তোমরা আমাকে করে পাঠাবা নিজেরা। তো এখানে ব্যালেন্স করার জন্য তোমাকে কাজগুলো সব করে দিয়েছে, শুধু ব্যালেন্সটা নির্ণয় করবা। তো আমরা গত ক্লাসে যে প্রক্রিয়ায় ব্যালেন্সটা নির্ণয় করেছিলাম তোমরা সেই প্রক্রিয়ায় জাস্ট ব্যালেন্সটা নির্ণয় করবা, মানে দোনো পাশকে যোগ করবা, যোগ করে যে পাশটা বড় হবে সেটার টোটাল টাকাটা তুমি নিচে লিখে দেবা, মানে দোনো পাশে নিচে লিখে দিবা। এরপরে যে সাইডটা কম আছে সেই সাইডে কত কম আছে সেটা বিয়োগ করবা, মানে টোটাল যে অ্যামাউন্টটা যোগ করছো সেখান থেকে এটা বিয়োগ করবা। বিয়োগ করার পরে তুমি যে পাশে কম আছে সে পাশে তারিখটা দিয়ে ব্যালেন্স সিডি দিয়ে ব্যালেন্সটা লিখে ফেলবা। এরপরে মানে যে পাশে টাকাটা বেশি আছে সে পাশে নিচের দিকে একদম মানে দাগ টানার পর শেষ করার পরে যোগ বিয়োগ করার পরে লাস্টে তুমি মে মাস তো জুন মাসের 1 তারিখ দিয়ে তুমি ব্যালেন্স বিডি দিয়ে তোমার বক্সটা কমপ্লিট করবা। মানে এটা জাস্ট আমি তোমাদেরকে এমনি মুখে বললাম সংক্ষিপ্ত, কারণ এটা গত ক্লাসে তোমাদেরকে ব্যালেন্স কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখাই দেওয়া হয়েছে। এরপরে যদি কেউ একান্ত না পারো তাহলে আমাকে পার্সোনালি নক করবো, আমি তোমাদেরকে সেটা আবার বুঝিয়ে আবার দিব দরকার হলে। আচ্ছা, এরপরে দেখো আমাদের আজকে আলোচনা শুরু হবে চলমান জ্যার পদ্ধতি। চলমান জ্যার পদ্ধতিতে ঘরটা কীভাবে হবে সেটা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমরা এখন বোর্ডে চলে যাব। তোমরা সবাই খেয়াল করো, আমরা নগদানের ঘর করব, নগদান হিসাব। প্রথমে চলমান জ্যার পদ্ধতিতে তোমরা গতবার টিচকে কী করেছিলা, মাঝখান দিয়ে অর্ধেক করে দিয়েছে, কিন্তু এটা মাঝখান দিয়ে অর্ধেক হবে না। এটা আসলে ওইখানে টাকার কর ছিল 2টা, এখানে টাকার কর একটাই হবে। মানে এখানে মূলত হিসাবগুলো সবগুলো একটা নাম দিয়েই যাবে, বিবরণগুলো কিন্তু ব্যালেন্সের ক্ষেত্রে আলাদা হয়ে যাবে। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, এই 3টে জিনিস আগেরগুলোর মতো মিল থাকবে। এরপরে এখানে ডেবিট টাকা, এখানে ক্রেডিট টাকা। এরপরে এই ঘরটা হচ্ছে ব্যালেন্সের ঘর। ব্যালেন্সের ক্ষেত্রে 2টা ব্যালেন্স, একটা হচ্ছে ডেবিট ব্যালেন্স, একটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। ডেবিট, ক্রেডিট, এটা হচ্ছে ব্যালেন্স বা জ্যার। আর এটা হচ্ছে কি ডেবিট টাকা, আর এটা হচ্ছে ক্রেডিট টাকা। এটা হচ্ছে জাবেদা পৃষ্ঠা, বিবরণ, তারিখ। ওকে, এরপরে তোমরা নগদান হিসেবে আমি গত ক্লাসে তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম যে জাবেদাতে নগদান যদি ডেবিট থাকে তাহলে ডেবিট দিকে খতিয়ানের করে ডেবিট দিকে টাকাটা যাবে। তো আমরা এখানে একটা অঙ্ক, মানে ওনারা যেটা করে দিছে বইতে যেটা করা হয়েছে সেটা আমি জাস্ট তোমাদের করে দেখাচ্ছি। মনে করো 2017 সালের মার্চ মাসের 3 তারিখে বিক্রয় হিসাব, কারণ নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এই লেনদেন হয় যে নগদে 20,000 টাকার পণ্য বিক্রয় করা হলো, এই লেনদেনটার এন্ট্রিটা জাবেদাটা হবে নগদান হিসাব ডেবিট, এই নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো তাহলে নগদের ডেবিটের উপরে টাকাটা বসবে 20,000 টাকা। এখন কি কারণে 20,000 টাকা, সেটা হচ্ছে বিক্রয়ের কারণে, তাহলে বিক্রয় হিসাব। তো এখন এখানে চলমান জ্যার পদ্ধতির নিয়মটা হচ্ছে কি, এখানে একটা জিনিস তোমরা হিসাবের কোড এটা লিখতে হবে, হিসাবের কোড নাম। হ্যাঁ, প্রত্যেকটা তারিখেই ব্যালেন্সটা নির্ধারিত হয়ে যাবে। এখন নগদান হিসাবে প্রথমে ডেবিট দিয়ে শুরু হয়েছে, ডেবিট টাকা, ডেবিট ব্যালেন্স, কারণ এখানে আর কোনো টাকা নাই যোগ বিয়োগ করার মতো, ডাইরেক্ট যা আছে তাই বসে গেছে। ডেবিট দিকে টাকা আছে, ডেবিট দিকে টাকা বসলো, মানে যেদিকে টাকা বেশি সেদিকে ব্যালেন্সটা হয়। ওকে, এরপরে হচ্ছে মার্চ মাসের 10 তারিখ আসবাবপত্র ক্রয় নগদে, তাহলে নগদান হিসাব ক্রেডিট, আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। সো আমরা নগদান যেহেতু জাবেদাতে ক্রেডিট, সো আমরা খতিয়ানে নগদানের ঘরে 15,000 টাকা ক্রেডিট করে বসাবো। কি কারণে? আসবাবপত্রের কারণে, আসবাবপত্র ক্রয়ের কারণে, আসবাবপত্র হিসাব।
ওকে, এবার আমাদের ব্যালেন্সটা আসো। এখন এটা তো ক্রেডিট দিকে আছে, সো ক্রেডিট ব্যালেন্স হবে। কিন্তু ক্রেডিট ব্যালেন্স হইতে গেলে যেহেতু ডেবিটে আগে 20,000 টাকা আছে, মানে আমার পকেটে 20,000 টাকা এখন আছে, আমি 15,000 টাকা দিয়ে একটা আসবাবপত্র যখন ক্রয় করবো, আমার পকেটে আরও 5,000 টাকা থেকে যাবে, সেটা ডেবিট দিকে। কারণ পকেটে টাকা থাকা মানে ডেবিট অবস্থান, নগদে টাকা ঢুকছে আবার নগদে টাকা বের হয়েছে। ডেবিট হলে টাকা ঢুকলো আর ক্রেডিট হলে টাকা বের হলো। এখন ক্রেডিট দিকেই টাকাটা যাওয়ার কথা ছিল, কিন্তু ক্রেডিট মানে কি, আমি ঋণে আছি, মানে আমার কাছ থেকে টাকা চলে, মানে নাই আমার কাছে 15,000 টাকা আমি দেনা আছি, কিন্তু আমার কাছে তো 20,000 টাকা পকেটে আছে। সো 20,000 টাকা থেকে 15,000 টাকা বাদ দিয়ে 5,000 টাকা বর্তমানে আমার পকেটে আছে। এটা কি বুঝছো সম্পর্কে তোমরা? প্রথমে যেহেতু ডেবিট ব্যালেন্স দিয়ে শুরু হয়েছে, তার মানে তোমার পকেটে 20,000 টাকা আছে। এই 20,000 টাকা থেকে 15,000 টাকা দিয়ে তুমি আসবাবপত্র ক্রয় করছো, বাকি 5,000 টাকা এখনও তোমার পকেটে আছে। তার মানে তোমার ডেবিট ব্যালেন্স, নগদান হিসাবে ডেবিট ব্যালেন্স, নগদান হিসাব মানে তোমার পকেটে নগদে টাকা আছে বর্তমানে 5,000 টাকা। তোমার পকেটে বর্তমানে যত টাকাই থাকুক সেটা তোমার জন্য নগদান হিসাবে ডেবিট হিসাবে দেখাবে। এই শেষ। এভাবে যত এন্ট্রি আসবে, ডেবিট হোক ক্রেডিট হোক, এই যোগ বিয়োগ হয়ে হয়ে প্রত্যেকটা লেনদেনের ক্ষেত্রে ব্যালেন্স বের হয়ে যাবে। এটি হচ্ছে চলমান জ্যার পদ্ধতির মৌলিক বৈশিষ্ট্য। টিচকের সাথে পার্থক্যটা এটাই মূলত। এছাড়া ঘরগত পার্থক্য আছে। টিচকে তোমার ব্যালেন্সটা প্রত্যেক মাস শেষে বের হয়, কিন্তু এই চলমান জ্যার পদ্ধতিতে প্রত্যেকটা লেনদেন শেষে সেটা বের হয়ে যায়। তো তোমাদের কালকে কাজে এটুকু থাকবে। এরপর দেখো এখানে চলমান জ্যার পদ্ধতির তোমাদের লাস্টে যে কিছু দেওয়া আছে, আমি তোমাদেরকে এখন বইটি নিয়ে যাচ্ছি। এখানে খেয়াল করো, ডেবিট পোস্টিংয়ের জন্য ডেবিট ব্যালেন্স, ক্রেডিট পোস্টিংয়ের জন্য ক্রেডিট ব্যালেন্স দেওয়া হয়েছে। তো যদি প্রথমে ডেবিট পোস্টিং দিয়ে শুরু হয়, ডেবিট ব্যালেন্সটা লিখতে হবে। এরপরে যদি ক্রেডিট পোস্টিং আসে, তাহলে ডেবিট টাকা থেকে ক্রেডিট টাকাটা বিয়োগ করে তারপর বসাতে হবে। আর যদি ক্রেডিট পোস্টিং দিয়ে শুরু হয়, ক্রেডিট দিকে ব্যালেন্সটা বসবে, এবং তারপরে যদি ডেবিট কোনো পোস্টিং আসে, তখন ক্রেডিট টাকা থেকে ডেবিট টাকাটা বিয়োগ হয়ে ক্রেডিট ব্যালেন্স হিসাবে যুক্ত হবে। ঠিক আছে? মোট ডেবিট এবং মোট ক্রেডিট পোস্টিংয়ের পরিমাণ নির্ণয় করা হয় না। এই যোগফলের কোনো ব্যবহার এখানে নেই। মানে এখানে আসলে ব্যালেন্সের যে যোগফল টানা হয়, মানে টিচকে, সেরকম কোনো যোগফল এখানে টানা হয় না। প্রত্যেকটা তারিখেই প্রত্যেকটা লেনদেনের হিসাব নিকাশ হয়ে যায়, মানে জ্যার বের হয়ে যায়। এরপরে তোমরা দেখতে পাচ্ছ একটা বক্স দেওয়া আছে, এটা তোমাদের বাড়ির কাছ থাকবে। এখানে তোমরা কীভাবে ব্যালেন্স করবা সেটা সম্পর্কে তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে দেখাই দিচ্ছি। ঠিক ওই নিয়মেই এখানে ব্যালেন্সটা হবে। প্রথমে ডেবিট দিয়ে শুরু হয়েছে, দেখো 8,000 টাকা ডেবিট দিয়ে শুরু হয়েছে। সো উদ্বৃত্ত বা জ্যারের ঘরে প্রথমে 8,000 টাকায় তুমি বসাবা। এরপরে 6,000 টাকা, সেটা কি ডেবিট, মানে বিক্রয় হিসাব, সেটাও ডেবিট। বিক্রয় হিসাব ক্রেডিট ছিল, নগদান হিসাব ব্যাংক হিসাব ডেবিট ছিল। তো ব্যাংকের ঘরে ডেবিট হওয়ার কারণে ডেবিট দিকে 6,000 টাকা, তাহলে 8,000 টাকার সাথে 6,000 টাকা যুক্ত হয়ে 14,000 টাকা ডেবিট ব্যালেন্স হবে। এরপরে 14,000 থেকে এরপরে আসছে কি ক্রেডিট। তোমাদেরকে আমি যেটা বলছিলাম, ডেবিট ব্যালেন্স দিয়ে যদি শুরু হয়, ক্রেডিট পোস্টিং আসলে ক্রেডিট টাকাটা বিয়োগ হয়ে ডেবিট দিকে বসবে। তাহলে 14,000 টাকা, যেহেতু ডেবিট দিকে টাকা বেশি, 14,000 থেকে 3,000 টাকা বাদ দিয়ে 11,000 টাকা। এই 11,000 টাকা থেকে আবার 1,000 টাকা বিয়োগ হবে, কারণ 1,000 টাকাটাও ক্রেডিট টাকা, বিয়োগ হয়ে 10,000 টাকা বসবে। 10,000 টাকা থেকে 2,000 টাকা বিয়োগ হয়ে 8,000 টাকা বসবে। এই 8,000 টাকাটাই মূলত এই ব্যাংক হিসাবে ডেবিট ব্যালেন্স। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তোমরা এটুকু পর্যন্ত করে আমাকে নেক্সট ক্লাসে কাজ জমা দিবা। ধন্যবাদ সবাইকে, আজকে এটুকুই।